নমস্কার। আজ আমরা এই অতি সংক্ষিপ্তধর্মী ও বিষয়মুখী যে প্রশ্নাবলী কেশবচন্দ্র নাগের নবগণিতের যা তোমাদের দুটো পাঠে তুলে ধরেছিলাম তা সম্পূর্ণরূপে একটি পর্বের মাধ্যমে সম্পূর্ণ 34টি প্রশ্ন এবং তার পাশাপাশি 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বইয়েতে সমাধান করে দেওয়া সংক্ষিপ্তধর্মী প্রশ্ন ও বিষয়মুখী প্রশ্নাবলী প্রশ্নমালা 25-এর সম্পূর্ণ দুটো পর্বকে একত্রে তোমাদের সামনে উপস্থাপন করব। তাই ধৈর্য ধরে প্রত্যেকে দুটো পর্বকেই একত্রে দেখে নাও। তার পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দাও, আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো। সেই সঙ্গে মনে রাখবে আর কয়েকদিনের মধ্যেই আমরা সপ্তম শ্রেণীর যে সমস্ত দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষাগুলো রয়েছে তার গণিত প্রভা থেকে প্রত্যেকটি প্রশ্নের সমাধান তুলে ধরা হবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে। তো চলো এবার আমরা চলে যাব আমাদের আজকের এই সংক্ষিপ্তধর্মী ও বিষয়মুখী প্রশ্নাবলী প্রশ্নমালা 25-এর কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর ক্লাসের প্রত্যেকটি প্রশ্নের সমাধানে। দেওয়া রয়েছে যে কীভাবে তা করা হয়েছে সেটাও তোমরা এখানে দেখতে পাবে। দেখো, একের দাগের প্রশ্নে বলা ছিল নিচের সংখ্যাগুলি 3 দ্বারা বিভাজ্য কিনা বলো। তো এখানে আমাদের রয়েছে 216, 730, 5218 এবং 71,835। এই সংখ্যাগুলির মধ্যে কোনগুলি আমাদের 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সেটা বোঝার জন্য আমাদের কী করতে হয় না, সংখ্যাগুলো অঙ্কগুলোকে যোগ করে আমাদের দেখতে হবে যে 3 দ্বারা বিভাজ্য কোন কোন সংখ্যা রয়েছে বা আছে। সেই সংখ্যাগুলি হবে 3 দ্বারা বিভাজ্য। যেমন এক্ষেত্রে দেখো 2 আর 1 3, 3 আর 6 9, তার মানে এটা 3 দ্বারা বিভাজ্য। 9 সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যায়, তো সেই কারণে এই একের দাগের 216 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য একটি সংখ্যা। আবার 730, এখানে 7 আর 3 10 আর 0 যোগ হচ্ছে, তার মানে 10 হচ্ছে, 10 3 দ্বারা বিভাজ্য নয়, তাই এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে না। 5 যোগ 2 7, 7 রেখে 8, 8 8 হলো 16, তার মানে এই 5218 সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য নয়। সেক্ষেত্রে এই 71,835 সংখ্যার অঙ্কগুলো যদি যোগ করি, 7 রেখে 8, 8 16, 16 আর 3 19, 19 আর 5 হলো 24, অর্থাৎ এই 71,835 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তো এইভাবে আমাদের 3 দ্বারা বিভাজ্য বটে কি নয় তা আমাদের নির্ণয় করে নিতে হবে। তো এই গেল আমাদের একের দাগের প্রশ্নের উত্তর। আবার দেখো, 2 এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে সেখানে কি বলা রয়েছে না, 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি নিচের কোনটি হবে। এক্ষেত্রে 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সেটা কোনটা হবে না, এখানে বৃহত্তম এবং পূর্ণবর্গ। তো আমরা কি জানি না, একটা হলো 8 8 64 আর একটা হলো 9 9 81। 10 100, 10 এর বর্গ হলো 100, কিন্তু সেটা 3 অঙ্কের হয়ে যাবে। তাই এখানে 81 এবং 64 যদি দেখি আমরা দুটো বড় সংখ্যা পাচ্ছি, তার মধ্যে 81 হবে সবার বড়। সবার বড় বলতে 2 অঙ্কের আর কি। তো সেখানে বলেছে 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত না, 9 9 81 হবে। 3 নম্বর প্রশ্নে বলছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যার একক, দশক ও শতক স্থানের অঙ্কগুলির সমান ও অঙ্কগুলির সমষ্টি 18। তাহলে অঙ্কগুলির সমষ্টি হবে 18 আর অঙ্কগুলো সবাই হবে সমান, অর্থাৎ একক স্থানের অঙ্ক যেটা হবে সেটাই হবে দশক স্থানের অঙ্ক, সেটাই হবে আবার শতক স্থানের অঙ্ক। তাহলে 18কে আমরা 3 দিয়ে ভাগ করবো, যেহেতু 3টে স্থানের অঙ্ক আছে তাই 3 দিয়ে ভাগ করলে পাচ্ছি কত, 6। তাহলে 6 হবে এককের অঙ্ক, 6 হবে দশকের অঙ্ক, 6 হবে শতকের অঙ্ক, তার মানে সংখ্যা দাঁড়াবে 666। এ গেল আমাদের 3-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার 4-এর দাগের প্রশ্নে দেখো রয়েছে 8 দশমিক, এখানে রয়েছে কি 8.76, এই 7 এবং 6 এর মাথায় আছে আবৃত দশমিক বা পৌনপণিক, বিয়োগ 5.3 এর মাথায় রয়েছে পৌনপণিক। এদের বিয়োগ ফলকে আবৃত দশমিকে প্রকাশ করতে বলেছে। তো সেই কারণে আমরা কিভাবে এর সমাধান করব সেটা দেখো বইতেই কিন্তু করে দেওয়া রয়েছে। কি রয়েছে, এখানে 8.76 এদের মাথায় পৌনপণিক ছিল 7 এবং 6 এর, তাই এখানে যেহেতু দুটো অঙ্ক রয়েছে তাই দুটো অঙ্কই রাখা হয়েছে পৌনপণিকে। এখানে ছিল 5.3, 3 এর মাথায় ছিল পৌনপণিক, তাই লেখা হলো কি না 5.33, অর্থাৎ দুটো 3-এর মাথায় পৌনপণিক বসানো হলো। বিয়োগ করে পাওয়া গেল কত না 3.43, এই 4 এবং 3-এর মাথায় রইল পৌনপণিক। তাহলে নির্ণয় বিয়োগ ফল হলো 3.43, এই 4 এবং 3-এর মাথায় রইল পৌনপণিক। এই গেল 4-এর দাগে যে প্রশ্নটা। এবার 5-এর দাগের যে প্রশ্ন সেখানে বলা ছিল 5-এর 6, 5-এর 8, 2-এর 9, 13/24 এই ভগ্নাংশগুলিকে মানের অধক্রমে সাজাও। তো এদের সাজাতে গিয়ে হবে, তো সেই কারণে আমাদের কি না এক্ষেত্রে বড় থেকে ছোটোর দিকে যেতে হবে। তো সবচেয়ে বড়টা কীভাবে নির্ণয় করবো, প্রথমে আমাদের এই হরগুলো লসাগু করে নিতে হবে প্রথম কাজ। তো সেই কারণে এখানে লসাগু করা হয়েছে, পেয়েছি 72। তাহলে প্রত্যেকটা ভগ্নাংশকে আমাদের হরেতে কী করতে হবে না 72 করতে হবে। কীভাবে করা যাবে, এখন 5-এর 6 ভগ্নাংশটাকে তার মানে 12 দিয়ে গুণ করতে হচ্ছে, নিচে যখন 12 দিয়ে গুণ হচ্ছে তাই উপরেও 12 দিয়ে গুণ হলো কত না 60/72। দ্বিতীয় ক্ষেত্রেও তাই করলাম, পেলাম কত 45/72। এইভাবেই আমরা পেয়েছি কত, তৃতীয়টার ক্ষেত্রে পেয়েছি 16/72 আর চতুর্থ ক্ষেত্রে পেয়েছি 39/72। তাহলে এক্ষেত্রে সবচেয়ে যেটা বড় সেটা হলো কত না 60/72। তার মানে 60/72 মূল যে ভগ্নাংশটা সেটা ছিল 5-এর 6, তাই 5-এর 6 হবে সবার বড়। তারপরে কি পাচ্ছি না, তারপরে পাচ্ছি এখানে এই যে 45/72 পেয়েছিলাম, অর্থাৎ 5-এর 8 ভগ্নাংশ থেকে, তাহলে 5-এর 8। তারপরে যেটা পেয়েছি সেটা হলো কত না, এখানে আছে এই 39/72, অর্থাৎ 13/24 হবে। তারপর সবার ছোট হলো 2-এর 9, যেখানে পেয়েছিলাম আমরা 16/72। তো এইভাবে আমরা অধক্রমে সাজিয়ে নিলাম, অর্থাৎ বড় থেকে ছোট হিসাবে। এভাবে আমরা অঙ্কগুলো সাজিয়ে এর সমাধান করেছি। এবার আমরা আজকে চলে যাব এই বিষয়মুখী প্রশ্নমালা 25-এর, অর্থাৎ প্রশ্নমালা 25 থেকে আমরা 15টি প্রশ্নের উত্তর তোমাদের এই বইয়েতে এবং প্রয়োজনে খাতার সাহায্য নিয়ে আমরা তোমাদের এই অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলো সমাধান করব। তো সেই কারণে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর প্রত্যেকে সেই সঙ্গে বলবো অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, আর সেই সঙ্গে চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব রাখবে। তার সঙ্গে তোমাদের বলি এই প্রশ্নমালাটি রাখার মুখ্য যে উদ্দেশ্য তা এই গণিত বইয়েতেই তোমাদের দেওয়া রয়েছে। কি বলেছে না, সংক্ষিপ্ত উত্তরধ্বনি ও বিষয়মুখী প্রশ্নাবলী পাটিগণিতের এটি হলো শেষ
প্রশ্নমালা কেশবচন্দ্র নাগের নবগণিতের। তো এখানে কি বলা রয়েছে না, পাটিগণিতে মূলত অখণ্ড সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যার যোগ, বিয়োগ, গুণ ও ভাগ এই চারটি প্রক্রিয়ার সাহায্যে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান প্রণালী শেখানো হয়। কিন্তু কেবলমাত্র যান্ত্রিক পদ্ধতিতে বিষয়গুলি শেখালে শিক্ষার্থীদের সম্পূর্ণ বোধগম্য হয় না। বর্তমানে শিক্ষা পদ্ধতিতে এই বোধগম্যতার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সেই কারণে সংক্ষিপ্ত উত্তরধর্মী বিষয়মুখী প্রশ্নাবলীর মাধ্যমে গণিত শিক্ষার গুরুত্ব দেওয়া হয়। মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় নিয়মিত এই রকম 20 নম্বর প্রশ্ন দেওয়া হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই ধরনের প্রশ্ন দেখা যায়। এই বিষয়মুখী অর্থাৎ অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলি পাঠ্যক্রমের যে কোনো বিষয় থেকেই হতে পারে। পাঠ্যবস্তুর সব বিষয় যথাযথভাবে আয়ত্ত করলে যে কোনো বিষয়মুখী প্রশ্নেরই সঠিক উত্তর দেওয়া মোটেই কঠিন নয়। যে কোনো সাধারণ প্রশ্নকেই বিষয়মুখী প্রশ্নে রূপান্তরিত করা যায়। এর বেশ কিছু নমুনা বইয়ের প্রশ্নমালায় দেওয়া হয়েছে, নিচে কয়েকটি উদাহরণে দেওয়া হলো। ওইভাবে বহু প্রশ্নই তৈরি করা যায়। এর জন্য পৃথক বইয়ের প্রয়োজন হয় না, প্রয়োজন পাঠ্য বিষয় সঠিকভাবে আয়ত্ত করা। তো এই আয়ত্ত করার জন্যই আমাদের এই প্রশ্নমালা বা এই অধ্যায়ের অবতারণা করা। এখানে ছাত্রছাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত কিছু বিষয়মুখী প্রশ্নের বোধগম্যতার পরীক্ষার জন্য দেওয়া হলো, যাতে করে তারা পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর নির্বাচন করতে পারে। তাই কিছু এখানে রয়েছে এই অবজেক্টিভ প্রশ্নেরই কিছু মাল্টিপল চয়েস প্রশ্ন এবং তার সেই সঙ্গে উত্তর, সেগুলোকে আমাদের চুজ করতে হবে অর্থাৎ নির্ণয় করতে হবে। তো সেই কারণে আমরা এই প্রশ্নগুলো যখন উত্তর করব, তোমাদের তুলে ধরবো, সেখানে তোমাদের কিছু কিছু ক্ষেত্রে তার বিশ্লেষণ এবং সেই সঙ্গে এই উত্তরগুলো আমরা খাতার মাধ্যমেও তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো, আর তার পাশে বইতেও লিখে দেবো। তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের যে এই প্রশ্নমালা বিবিধ বিষয়মুখী প্রশ্নমালা 25-এর প্রশ্নগুলির সমাধানে। এখানে দেখো, প্রথম প্রশ্নে বলেছে নিচের উক্তির মধ্যে কোনটি ঠিক কোনটি ভুল। একের দাগের প্রশ্নে রয়েছে কোনটা ঠিক এবং কোনটা ভুল। তো পরপর বলেছে পরপর যে কোনো তিনটি স্বাভাবিক সংখ্যার গুণফল 6 দ্বারা বিভাজ্য। এটা সত্য। পরপর যদি তিনটে স্বাভাবিক সংখ্যাকে আমরা গুণ করে থাকি, তাহলে সেটা 6 দ্বারা বিভাজ্য হবে। সেটা প্রথম থেকেই হতে পারে, আবার মাঝ থেকে হতে পারে, পরপর কিন্তু তিনটে সংখ্যা হতে হবে, তাদের গুণফল সবসময় 6 দ্বারা বিভাজ্য হয়। এটা সত্য। তাহলে এখানে লিখতে পারি আমরা সত্য, এটা হবে সত্য। এবার দেখো রয়েছে নির্ণীয় গসাগু। ভগ্নাংশের গসাগু সমান কি হয় না, লবগুলির লসাগু বলেছে বাই হরগুলির গসাগু বলছে। এটা কিন্তু এই তথ্যটি ভুল দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা হবে মিথ্যা বা ভুল, এটা হবে ভুল। তাহলে আগেটা সত্য বা ঠিক, এটা কিন্তু ভুল। এই দুয়েরটা। তিনেরটাতে কি বলা রয়েছে, তিনে বলা রয়েছে লসাগু। লসাগু সমান সমান কি না, লবগুলির লসাগু আর হরগুলির গসাগু, এটি সঠিক। এটা হবে সঠিক, অর্থাৎ ঠিক বা সঠিক লিখতে পারি। আর এখানে এই যে বলেছিল গসাগু, গসাগুর সূত্রটা কি হয় বা ভগ্নাংশের গসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমরা লিখতে পারি এইভাবে, লবগুলোর গসাগু হয় আর হরগুলোর লসাগু হয়। কিন্তু এখানে তোমাদের ছিল কি, লবগুলোর লসাগু হরগুলোর গসাগু, তাই এটা ভুল। তাহলে এই গেল একের দাগের প্রশ্নের উত্তর। এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন। দুইয়ের দাগের প্রশ্নে বলা রয়েছে কি, এখানে বলা আছে দুটি সংখ্যার গুণফল সমান উহাদের লসাগু গুণ ড্যাশ, অর্থাৎ শূন্যস্থান আছে। তাহলে কি হবে, দুটি সংখ্যার গুণফল সমান উহাদের লসাগু গুণ গসাগু হবে। এখানে হবে গসাগু। এবার তিনের দাগের প্রশ্ন দেখো, বলছে পাশে এখানে শূন্যস্থান চিহ্নে বা ফাঁকা ঘরে হ্যাঁ অথবা না লিখে বলো নিচের গুলি সত্য না অসত্য। এটা আমাদের নির্ণয় করতে বলেছে। এই যেমন 18 ও 27 এদের লসাগু বলেছে 9, এটা হ্যাঁ কি না, এটা কখনোই নয়। হ্যাঁ, 18 এবং 27 এর লসাগু কত হবে, 54 হয়, কিন্তু এখানে দেওয়া রয়েছে কত, 9, তার মানে এটা ভুল, এটা না হবে, উত্তর হবে না। এবার পরের প্রশ্ন দুইয়ের দাগের, অর্থাৎ তিনের দাগের 2, 18 এবং 27 এর গসাগু হলো 9, 9 2 18 হয়, 9 3 27 হয়, এটা সত্য বা হ্যাঁ, এটা সত্য বা হ্যাঁ, ঠিক আছে এটা। এবার তিনের দাগে বলছে দুটি সংখ্যার গসাগু 5 ও তাদের লসাগু 75, একটি সংখ্যা 25 হলে অপর সংখ্যাটি কত হবে। তাহলে অপর সংখ্যা সমান কি হয় না, অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি এভাবে সমাধান করতে পারি, এই 5 গুণ 75 বাই হবে 25, অর্থাৎ 25 3 হবে 75 মানে 15 হবে। তাহলে অপর সংখ্যাটা হবে আমাদের কত না, 15। তো এই হলো প্রথম পৃষ্ঠা, অর্থাৎ পৃষ্ঠা নাম্বার 133-এর সংক্ষিপ্ত উত্তরধর্মী ও বিষয়মুখী প্রশ্নাবলী প্রশ্নমালা 25-এর যে 3টি প্রশ্ন ছিল তার প্রত্যেকটি প্রশ্নেরই সমাধান আমরা আমাদের এই পর্বের শুরুতেই তোমাদের তুলে ধরলাম। এবার আমরা চলে যাবো বাকি যে প্রশ্নগুলো রয়েছে, এখনো 12টি প্রশ্ন আজকের পর্বের, তার সমাধানে। তার আগে আবারও বলবো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। আর সেই সঙ্গে অবশ্যই প্রত্যেকের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমেই আমরা আগামী দিনে তোমাদের যে কেশবচন্দ্র নাগের যে জ্যামিতির প্রশ্নগুলো রয়েছে, তার পাশাপাশি কেশবচন্দ্র নাগের বীজগণিতিক যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান বা প্রশ্নমালাগুলো, প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি অঙ্কের সমাধান তুলে ধরা হবে এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর বই থেকে। তো অবশ্যই প্রত্যেককে বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো, তার পাশাপাশি ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে। এবার দেখো 4-এর দাগের প্রশ্ন, 3-এর 4-এর দাগের যে প্রশ্নটা ছিল সেখানে কি বলা রয়েছে, এখানে বলা রয়েছে দুটি সংখ্যার গুণফল 152, তাদের গসাগু 2, সংখ্যা দুটির লসাগু কত হবে। সংখ্যা দুটির গসাগু কত হবে, যেহেতু এখানে গুণফল দেওয়া আছে, তাহলে গুণফলকে আমরা গসাগু দিয়ে যদি ভাগ করি তাহলে লসাগু পেয়ে যাবো। অর্থাৎ 152কে এখন 2 দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে কত হবে না, 2 7 14 ও থাকছে 1 12 2 6 12, অর্থাৎ 76। এটা হবে এর সঠিক উত্তর। এটা হলো হ্যাঁ, আর বাকিগুলো হলো না, এটাও না, এটাও না, অর্থাৎ 76 হবে উত্তর এক্ষেত্রে। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে লসাগু সমান সমান হলো 76। এবার দেখো 5-এর দাগের প্রশ্ন বলেছে দুটি সংখ্যার গসাগু পি এবং লসাগু কিউ, একটি সংখ্যা আর হলে অপর সংখ্যাটি কত। আমরা কি জানি না,
লসাগু গসাগু এবং যদি একটি সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা অপর সংখ্যা বার করানোর সময় লসাগু ইন্টু গসাগু করবো এবং একটি সংখ্যা দিয়ে ভাগ করবো যে সংখ্যাটা দেওয়া থাকবে, তাহলে পি কিউ বাই আর হবে। পি কিউ বাই আর কোথায় রয়েছে? না 1 নম্বর অপশন রয়েছে, অর্থাৎ এটি হলো, তাহলে কোনটি হবে? না এক্ষেত্রে একের দাগের অপশনটাই হবে সঠিক উত্তর, পি কিউ বাই আর। এবার 4 দাগের প্রশ্ন দেখো। 4 দাগের প্রশ্নে বলছে যে রেখাঙ্কিত অংশ পাশের চিত্রের পুরো ক্ষেত্রটির এ অর্ধাংশ, বি 1/3, সি 2/3, এ বি এবং সি এর মধ্যে কোনটি সত্য? তো এখানে দেখা যাচ্ছে কি মোট 6টা ঘর রয়েছে, 6টা ঘরের মধ্যে রেখাঙ্কিত রয়েছে 3টে ঘরে, তার মানে এই এ অর্ধাংশ এটি হলো সত্য, এ অর্ধাংশ এটা হবে এ অর্ধাংশ, অর্ধাংশ এটা হলো সত্য। এবার দেখো 5 দাগের যে প্রশ্ন, 5 দাগের প্রশ্নে কি রয়েছে? না রেখাঙ্কিত অংশ পাশের চিত্রের পুরা ক্ষেত্রটির কত হবে? 1 এই স্টার অংশটি অর্থাৎ হরের অংশটি আমাদের বার করতে হবে। তো এখানে দেখো এই চিত্রতে দেখা যাচ্ছে মোট কতগুলো ঘর রয়েছে? না 1 2 3 4 5টা ঘর আছে, 5টা ঘরের মধ্যে একটা মাত্র রেখাঙ্কিত করা আছে, তার মানে 5 ভাগের 1 ভাগ রেখাঙ্কিত করা হয়েছে। আর রেখাঙ্কিত অংশে পাশের চিত্রের পুরো ক্ষেত্রটির কি হবে? না 1/5 অংশ হতো, এটা হবে 1/5 অংশ, তাই স্টার অংশে যেটা বসবে সেটা হবে কত? না 5, এটা হবে উত্তর। এবার আমরা চলে যাব, তাহলে এই লুপ্ত চিহ্নটা পেয়ে গেলাম, 1/5 মানে 5 হবে, এটাতে লুপ্ত চিহ্নটা হবে 5। 6 দাগের যে প্রশ্ন সেখানে বলেছে নিচের কোনটি বড়, এখানের মধ্যে কোনটা বড় হবে? এখানে দেওয়া আছে 1 দাগে রয়েছে 5/7 আর রয়েছে 17/20। তো এক্ষেত্রে আমাদের বড় ছোট নির্ণয় করার ক্ষেত্রে আমরা কীভাবে নির্ণয় করবো এটাকে? না উভয় ক্ষেত্রেই আমরা যদি এক্ষেত্রে লসাগু করি 7 আর 20-র মধ্যে, তাহলে হবে কত? না 140। তো 140 দিয়ে এটাকে গুণ করলে 7 20, তাহলে 20 5 100 হবে এটা, আর এটাকে 7 দিয়ে গুণ হচ্ছে, তাহলে 7 119, মানে 5-এর 7 হবে বড়। তাহলে এখানে আমরা লিখবো এই 5-এর 7টা হবে আমাদের বড়, এটাতে বড় হলো 5-এর 7। আবার পরের যে 2 দাগে রয়েছে 180/289 আর এটা রয়েছে 9/34, এখানে কে বড় হবে? এক্ষেত্রে যদি দেখো, এক্ষেত্রে আমরা এদের লসাগু করতে পারি। 17 হচ্ছে কত? 289, আর এখানে আছে 34, 17 2 2 দিয়ে গুণ আছে, আর এটা হচ্ছে 17কে 17 দিয়ে গুণ আছে। এখানে আমরা এদের উভয়ে যদি লসাগু করি তাহলেও দেখা যায়, তাহলে সেখানে দেখবো কি এক্ষেত্রে আরও 34 গুণ হচ্ছে, অর্থাৎ এখানে একটা 17 কেটে গিয়ে 2 থাকবে পরে, আমরা যদি করি তাহলে 360, আর এখানে যেটা থাকবে এখানেও 34 দিয়ে যখন গুণ দেবো, তাহলে সেক্ষেত্রে এটা বড় হবে কে? না এক্ষেত্রে বড় হবে এই 180টা হবে সবচেয়ে বড়, অর্থাৎ এক্ষেত্রেও দেখা যাবে 180/289 হবে বড়। এবার দেখো এখানে আছে 3 দাগে রয়েছে 1.5 আর এটা আছে 2/5, তো এদের মধ্যে কে বড় হবে? না এক্ষেত্রে 1.5 মানে এর একটা সংখ্যা রয়েছে যেটা পূর্ণ সংখ্যা বা গোটা সংখ্যা বলছি আমরা, তো সেই কারণে এই 1.5ই হবে বড়, এটা আমরা মুখে মুখেই নির্ণয় করতে পারি। তো এই গেল 6 দাগের প্রশ্নের উত্তর। এবার দেখো 7 দাগের প্রশ্ন, ওই যে নিচে সংখ্যাগুলিকে মানের অধক্রম অনুসারে লেখো, অর্থাৎ সাজিয়ে লিখতে বলেছে। এখানে যদি আমরা সাজিয়ে লিখতে চাই তাহলে এখানে সবচেয়ে বড়কে আর সবচেয়ে ছোটোকে, তো এটা নির্ণয় করার জন্য আমাদের এদের প্রত্যেকের লসাগু করতে হবে। লসাগু করার পর আমরা এদেরকে দেখব কোন মানটা আমরা বেশি পাচ্ছি অর্থাৎ বড় পাচ্ছি, সেটাই হবে বড়। তো এইভাবে আমরা এদেরকে সাজিয়ে নেব। তো এটা গেল আমাদের 7 দাগের প্রশ্ন। এবার দেখো 8 দাগের, 8 দাগের প্রশ্নে রয়েছে এ বি সি এর কোনটি সত্য? এখানে রয়েছে 2/1-3 গুণ 3/2-5 সমান কত দিয়েছে? না 6/2-15, 5/2-15 আর 7/14/15, কোনটা সঠিক হবে? তো এক্ষেত্রে তার মানে কত হচ্ছে? 3×5 3×6 7, 7/3 গুণ 15 17 5, তাহলে এটা হচ্ছে 7/3 গুণ 17/5 সমান সমান কী হবে? তাহলে উপরে উপরে যদি আমরা গুণ করি, তো দেখো এক্ষেত্রে যদি গুণ করতাম 7/3 আর হচ্ছে 17/5, 7/3 এই 7/3 আর হলো 17/5, তাহলে 7 7 হবে 119/15, তাহলে কত হয়? 7 15 105 আর 4/15, অর্থাৎ 7×4-15 হবে এক্ষেত্রে সঠিক উত্তর, 7×4-15। তাহলে এক্ষেত্রে দেখো এই প্রশ্নটার উত্তর হবে, তাহলে এই 7×105 এটা 14 হবে, তার মানে এটা হবে উত্তর, অর্থাৎ এই সি এর দাগের অপশানটা হবে সঠিক উত্তর। তো এই গেল আমাদের কত দাগের প্রশ্নের উত্তর? না 7 দাগের। এবার আমরা ঠিক এরকমভাবেই চলে যাব আমাদের পরে যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তার আগে আবার বলবো যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তার পাশাপাশি অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো এবার পরের প্রশ্নগুলো সমাধান করি। তো এবার দেখো 9 দাগের যে প্রশ্ন, 9 দাগের প্রশ্নে বলা রয়েছে 1 ভাজিত তৃতীয় বন্ধনীর ভিতরে রয়েছে 1 + 1 ভাজিত দ্বিতীয় বন্ধনীর ভিতরে রয়েছে 1 + 1 ভাজিত প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে 1 + 1 ভাজিত 2। এবার রয়েছে কি না প্রথম বন্ধনী শেষ, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, এর 3। তো এই সরল অঙ্কটি সমাধান করতে হবে এবং এই রাশির পাশে কোনটি সঠিক তাও তোমাদের নির্বাচন করতে হবে। তো তার জন্য এখানে অপশন দেওয়া রয়েছে। তো দেখো এই মাল্টিপল চয়েস প্রশ্নটির উত্তর আমরা কীভাবে করব। এক্ষেত্রে আমাদের প্রথমে কাজ হবে এই প্রথম বন্ধনীর ভিতরে থাকা অংশটির কাজ করা। তো সেক্ষেত্রে আমাদের এই অংশটার কাজ করতে গিয়ে প্রথমে ভাগের কাজ করতে হবে। তার মানে এখানে আমরা যেটা পাবো সেটাকে আমরা এই সরল অঙ্কের মতোই করে দেখাচ্ছি তোমাদের। এইভাবে 1 + 1 ভাজিত দ্বিতীয় বন্ধনী 1 + 1 ভাজিত প্রথম বন্ধনীর ভিতরে, তাহলে আমরা পাবো 1 + 1 2। এখানে 1 ভাজিত 2 ছিল তাই 1 2 লিখলাম। এখন প্রথম বন্ধনীর কাজ কিন্তু এখনও আমরা চালিয়ে যাব। তার মানে কত? 1 + 1 2 সমান সমান কত হবে? 3 2 হয়ে যাবে এটা। তাহলে সমান 1 ভাজিত
তৃতীয় বন্ধনী 1 যোগ 1 ভাজিত দ্বিতীয় বন্ধনী 1 যোগ 1 ভাজিত, এখানে পাচ্ছি আমরা তাহলে 3-এর 2। এবার দ্বিতীয় বন্ধনী শেষ এর 3 সমান 1 ভাজিত তৃতীয় বন্ধনী 1 যোগ 1 ভাজিত কত হবে এখানে, না এক্ষেত্রে এই ভাগের কাজটা আগে করবো আমরা। তাহলে এখানে আমরা এইভাবে লিখব 1 যোগ এই 1 গুণ 2-এর 3 হয়ে যাবে, অর্থাৎ এখানে এর 3 লিখলাম সমান সমান 1 ভাজিত তৃতীয় বন্ধনী 1 যোগ 1 ভাজিত হবে কত, না এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে লিখবো আমরা তাহলে এই 1 যোগ 2-এর 3 মানে 3 1 3 2 5, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের ভাজিত আমরা লিখব 5-এর 2, সরাসরি লিখে নিলাম এর 3 সমান 1 ভাজিত তৃতীয় বন্ধনী 1 যোগ এখানে আমরা এবার কী করবো না 1 গুণ 2-এর 5 উল্টে যাবে, ভাগ চিহ্নকে আমরা গুণ চিহ্ন করেছি, তো সেই কারণে আমরা কী করলাম না উল্টে নিলাম। তৃতীয় বন্ধনী এর 3 সমান 1 ভাজিত তৃতীয় বন্ধনীর ভিতরে থাকছে তাহলে কত, না এক্ষেত্রে আমরা লিখব 5 আর 2 7, অর্থাৎ এটা হবে আমাদের 7/5 এর ছিল, তাহলে এর 3 সমান সমান দিয়ে আমরা কি লিখতে পারি, না এক্ষেত্রে লিখবো আমরা প্রথমে তাহলে আমাদের এই এর কাজ, অর্থাৎ 1 ভাজিত 21/5 সমান সমান লিখতে পারি এবার কি না 1 গুণ 5/21 সমান হবে 5-এর 21। তাহলে উত্তরটা হবে আমাদের এই 5-এর 21 হবে আমাদের সঠিক উত্তর। তো দেখো এখানে যে অপশানগুলো দেওয়া ছিল তার মধ্যে এখানে কোনটি তাহলে সঠিক, এখানে বলেছে 15/8, 21-এর 5 আর রয়েছে 5-এর 24, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা আমরা পেয়েছি কত না 5-এর 21 পেয়েছি, অর্থাৎ এখানে কোথাও ভুল রয়েছে। দেখো এখানে একটা ভুল রয়েছে, সেই ভুলটা হলো এই এখানে আমরা যখন করলাম 1 যোগ 1 ভাজিত 3-এর 2, তাহলে সেক্ষেত্রে কী হয়েছে উল্টে গিয়ে 2-এর 3, তাহলে 2-এর 3-এর সঙ্গে যখন 1 যোগ হচ্ছে তাহলে কত হলো 3 1 3 2 5, অর্থাৎ 5-এর 3 হবে, এখানে হবে 5-এর 3, এটা হবে আমাদের 5-এর 3। এই 5-এর 3 তার মানে উপরে আছে 3, নিচে আছে আমাদের 5, 3-এর 5 ছিল, এখন 5 1 5 আর 3 হবে 8, অর্থাৎ এটা হবে 8-এর 5, 8-এর 5, তাহলে কত হচ্ছে না 8 3 24, এখানে পাবো আমরা 24, তাহলে 1 ভাজিত 24-এর 5 সমান সমান 5-এর 24, মানে উত্তরটা হবে তাহলে 5-এর 24, এটাই হবে আমাদের সঠিক উত্তর, 5-এর 24 হবে আমাদের এক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে 9 দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার দেখো 10 দাগের প্রশ্ন, মানে 5-এর 24 সি এর অপশনটা হবে সঠিক উত্তর। 10 দাগে রয়েছে নিচের গুলির সত্য হলে স্থানে হ্যাঁ, সত্য হলে আর বলছে ড্যাশ স্থানে না লেখো যদি মিথ্যা হয়, তাহলে এখানে দেওয়া রয়েছে কি 0.1 গুণ 0.1 সমান বলেছে 0.1, না 1 1 কে 1 হলে 1 হবে, কিন্তু দশমিক হবে দুটোর পর, যেহেতু এখানে একটা মোট দুটোর পর দশমিক হবে, তার মানে উত্তরটা হতো 0.01, তাই এটা হলো মিথ্যা, এটা হবে তাহলে না। এবার রয়েছে 0.1 গুণ 0.1, তাহলে এটা সত্য, এটা হলো হ্যাঁ, এটা হবে হ্যাঁ। এখানে রয়েছে 0.1 গুণ 0.1 সমান শুধু 1, এটাও হবে না, এটাও হবে না। তাহলে 10 দাগের প্রশ্নের সমাধানও হয়ে গেল। এবার দেখো বলেছে কোনটি বড়, 0.4 অর্থাৎ 4 দশাংশ, আর এখানে আছে 0.39 অর্থাৎ 3.9 শতাংশ, দশাংশ এবং শতাংশ, অর্থাৎ এখানে 4 দশাংশ, অর্থাৎ এটাকে বড় হবে, তাহলে কোনটা বড়, না এখানে 0.4 হবে বড়। এবার দেখো নিচের কোনটি সত্য সেটা আমাদের যাচাই করতে হবে, এখানে বলা আছে 2.25 যোগ 9, তার মানে এখানে নিচের কোনটা সত্য, এখানে রয়েছে 0.25, এখানে রয়েছে শুধু 25 মানে 25, এটা আর এটা 2.5 দেওয়া আছে, এই যে 9 সংখ্যাটা, তাহলে কি এখানে 9 যদি যোগ করতে তাহলে 9 2 11 হওয়ার কথা, কিন্তু তার মানে এখানে কোথাও একটু অঙ্কটাতে ভুল রয়েছে, হয় এখানে দশমিক আছে কোথাও, তাহলে দশমিক কোথায় রয়েছে, দশমিক নাই মানে আমরা সবসময় জানি শেষে আছে, তাহলে এটা কিন্তু 11.25 হওয়ার কথা, কিন্তু এই উত্তরগুলোর মধ্যে যদি সঠিক করতেই হয় আমাদের, তাহলে এটা যদি আমরা 90 ধরি অর্থাৎ 9 ধরি, তাহলে কত হবে 0.9 ধরলে এটা 9 2 11, এটা তো আসছে না, তাহলে এখানে আমরা এটাকে 0.9 যদি ধরতাম তাহলে 90 হতো, 90 করলে 0 9 2 11 3 হয়ে যাচ্ছে এখানে, তাহলে 3.15 হতো, কিন্তু সেটা হচ্ছে না, তার মানে দশমিক এখানে কোথাও একটা ভুল রয়েছে। তো দেখো এই সংখ্যার সমাধান কিন্তু আসছে না, বলছে নিচের কোনটি সত্য হবে, 225 আর এটা 2.25 আছে, তাই এটা আসবে না, এটা কোথাও ভুল আছে অঙ্কটায়। এবার দেখো 13 দাগের প্রশ্ন, 13 দাগের প্রশ্নে রয়েছে ভাজ্যতে রয়েছে 0.35, ভাগফলে রয়েছে 0.175 হলে কোনটি সত্য। এখানে অপশন দেওয়া আছে, অপশন দেখো দেওয়া রয়েছে এখানে কি না, এখানে অপশনগুলোতে দেওয়া রয়েছে 0.02, 0.2 শুধু 2 আর 20, তাহলে এখানে ভাজ্য ভাগফল দেওয়া আছে, আমাদের কোনটি সত্য, যদি ভাজ্য এত হয় ভাগফল এত হয় তাহলে ভাজক কত হবে, ভাজক এই ভাগফল এই ভাজ্যকে আমরা ভাগফল দিয়ে ভাগ করব, অর্থাৎ 0.35কে দেখো এই 0.35কে আমরা ভাগ দিচ্ছি 0.175 দিয়ে, এখন এই দশমিক তোলার জন্য আমরা নিচে 100 দিয়ে গুণ করবো আর উপরে 1000 দিয়ে গুণ করলাম, তাহলে এই দশমিক উঠে গেল। এখন দশমিক উঠে যাওয়াতে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে কত হবে না, তাহলে আমাদের পাই দিয়ে যদি কাটি, পাই দিয়ে 10, পাই দিয়ে কাটলে 5 3 15, 5 5 হবে 25, এবার 35 1 35, তার মানে এটার উত্তর হবে 2, তাহলে সংখ্যাটার উত্তর বেরোবে কি না 2, তাহলে এক্ষেত্রে এই অপশন 3 হবে সঠিক উত্তর, 2 হলো উত্তর। এটা গেল। এবার বলছে কোনটি সত্য, 14 দাগের প্রশ্নে কোনটি সত্য দেওয়া আছে 18/0.18, এটা আছে 0.18 তার মানে দেওয়া রয়েছে, তাহলে কোনটা সত্য হবে, না এক্ষেত্রে দেখো এখানে ছিল 18/0.18,
তো এই দশমিক তোলার জন্য ঠিক আগের মতোই আমরা এই উপরে 18কে 100 দিয়ে গুণ দিতে পারি। 18কে উপরে 100 দিয়ে গুণ দিলাম, আর নিচে 18 আছে, তাহলে 18 কে 18 সমান সমান কত হলো 100। তাহলে সংখ্যাটা হবে কত আমাদের, না 100 হবে, অর্থাৎ এই 4-এর অপশানটা হবে সঠিক উত্তর। এবার দেখো আজকের পর্বে যে শেষ প্রশ্ন, আজকের প্রশ্নের শেষ প্রশ্ন বলছে কোনটি সত্য এখানে 5.5 টাকা, তার মানে কত হয় 5 টাকা 50 পয়সা। এই কথাটা এখানে লেখা রয়েছে 5 টাকা 5 পয়সা, এটা ভুল, 5 টাকা 50 পয়সা, এই 2-এর দাগের অপশানটা হলো সঠিক উত্তর। তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 15টি। নমস্কার, আমি প্রবীর। আজ আবারও আমরা চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের পাটিগণিতের শেষ প্রশ্নমালার শেষ গুটি কয়েক প্রশ্নের সমাধান নিয়ে। আজ আমরা এই প্রশ্নমালা 25-এর অতি সংক্ষিপ্ত ধর্মী ও বিষয়মুখী যে প্রশ্নাবলী 25-এর অর্থাৎ প্রশ্নমালা 25-এর 16 থেকে 34 পর্যন্ত যে প্রশ্নগুলো রয়েছে তার প্রত্যেকটি অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নের সমাধান এবং তার পাশাপাশি কেন এই সঠিক উত্তরটাকে আমরা বেছে নেব সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং কেন এই অধ্যায়ের অবতারণা হয়েছে কেশবচন্দ্র নাগ কর্তৃক তাও তোমাদের এখানে সেই বিজ্ঞপ্তিটিও তুলে ধরব। তো দেখো আজকের পর্বের 16 দাগের যে প্রশ্ন, 16 দাগের প্রশ্নে কী রয়েছে এখানে, এখানে ছিল 0.752 গুণ 8.321 সমান সমান এখানে দেওয়া রয়েছে 6.2579392 হলে নিচের শূন্যস্থানগুলি পূর্ণ করো। তো এটা পূর্ণ করার জন্য আমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু এই অঙ্কগুলোই দেওয়া আছে, এদের গুণফল শুধুমাত্র দশমিকের জায়গাগুলো বিভিন্ন জায়গায় রয়েছে, সেটাকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তো এক্ষেত্রে আমরা যখন গুণ করব প্রথমেই এই গুণফল যেটা দেওয়া ছিল তার অঙ্কগুলো বসিয়ে নেব পরপর, তাহলে 6 2 5 7 3 9 2। এক্ষেত্রেও বিয়ের দাগেও আমরা বসিয়ে নেব 6 2 5 7 3 9 2, এখানেও বসিয়ে নেব 6 2 5 7 3 9 2, এখানেও বসিয়ে নেব 6 2 5 7 3 9 2। এবার আমাদের কাজ হবে কি দশমিককে পর্যবেক্ষণ করা, যে দশমিক কোন জায়গায় রয়েছে। তো প্রথমে এর দাগের অঙ্কে যদি দেখো তাহলে সেখানে দেখতে পাবে কি এখানে রয়েছে 3টে অঙ্কের পর অর্থাৎ গুণকে, আর গুণে রয়েছে একটা অঙ্কের পর, মোট 4টে অঙ্কের পর, তার মানে আমাদের দশমিক বসাতে হবে। তাহলে আমরা ডান দিক থেকে 4টে অঙ্ক গুণে নেব, 1 2 3 4টে, অর্থাৎ এখানে বসবে, মানে 625.7392 এটা হবে উত্তর। এবার এখানে দেখা যাচ্ছে কি এখানে গুণের ঘরে দেখা যাচ্ছে 3টে অঙ্কের পরে দশমিক, আর গুণকের ঘরে দেখা যাচ্ছে একটা অঙ্কের পর দশমিক, তার মানে মোট 4টে, এক্ষেত্রেও 4টে, তাহলে এক্ষেত্রে 4 অঙ্ক গুণব ডান দিক থেকে 1 2 3 4, অর্থাৎ এখানে বসবে, অর্থাৎ 625.7392। এবার দেখো সি এর দাগের অপশন, সি এর দাগের অপশনের উত্তরটা কি হবে, না এক্ষেত্রে রয়েছে এখানে রয়েছে 3টে গুণকের ঘরে, আর গুণকের ঘরে রয়েছে 2টো, মোট হলো 5টা, তাহলে 5টা অঙ্কের পর দশমিক বসাতে হবে, ডান দিক থেকে গুণে আসবো 1 2 3 4 5টা, তাহলে এখানে পাচ্ছি কত না 62.57392 এটা। এবার ডি এর দাগের, ডি এর দাগের অঙ্কে রয়েছে কি এখানে রয়েছে 4টে অঙ্ক আর এখানে রয়েছে 3টে অঙ্ক, মোট 7টা অঙ্ক, তাহলে 7টা অঙ্কের পর দশমিক বসবে, তাহলে 1 2 3 4 5টা 6টা 7টা, অর্থাৎ আমাদের এই শেষে দশমিকটা বসছে, এখানে একটা শূন্য দিয়ে দিতে পারো তোমরা, তাহলে উত্তর পেলাম কি না 0.625732। তো এই হলো আমাদের 16 দাগে অর্থাৎ এই পর্বের প্রথম যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো 17 দাগের প্রশ্ন, এখানে বলেছে কোনটি সত্য, সত্য যেটি তাকে আমাদের চিহ্নিতকরণ করতে হবে। বলেছে একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 48,400 বর্গমিটার, এই পার্কের প্রতিটি পার্শ্বের দৈর্ঘ্য কত, মানে বাহুর দৈর্ঘ্য কত চেয়েছে, তাহলে ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য মানে এটার বর্গমূল করতে হবে। তো বর্গমূল করার জন্য এখানে সহজ পন্থা অবলম্বন করবো, এই শূন্যগুলো মনে মনে এখন বাদ রাখবো। এবার 484 সংখ্যাটা কার বর্গ সংখ্যা, 22 হয়, তাহলে 22-এর বর্গ, তাহলে এখানে 22-এর যদি বর্গ হয়, এখানে কি আছে এককটা হলো বর্গ মিটার, তাহলে এককটা কি আসবে না মিটার আসবে, আর এখানে 22 এবং যেহেতু দুটো শূন্য আছে তাহলে বর্গমূলের ঘরে বসবে একটা শূন্য, অর্থাৎ 220 মিটার, এই 2-এর দাগের অপশনটা হবে সঠিক উত্তর। এবার 18 দাগের প্রশ্ন, 18 দাগে বলেছে 12টি বিড়াল 12 মিনিটে 12টি ইঁদুর খায়, খেলে 6টি বিড়াল 6 মিনিটে কটি ইঁদুর খাবে। এখানে অপশনে 6টি ইঁদুর, 2টি ইঁদুর, 3টি ইঁদুর আছে। তো দেখো এক্ষেত্রে কীভাবে করবো আমরা, এখানে বলেছে 12টা বিড়াল 12 মিনিটে 12টা ইঁদুর খায়, তাহলে 6টা বিড়াল 6 মিনিটে কটা ইঁদুর খাবে। তো এক্ষেত্রে আমরা ইঁদুর সংখ্যা বার করার জন্য কীভাবে লিখবো, না এক্ষেত্রে 6-এর 12 গুণ লিখবো 6-এর 12 গুণ হবে 12, তাহলে 12 12 কেটে গেল, এখন 6 2 12 2 3 হবে 6, মানে তিনটি ইঁদুর খাবে, তাহলে উত্তর হবে কি না 3। তার মানে এখানে যে অঙ্কটা আমরা দেখলাম সেখানে কি দেখা যাচ্ছে না অপশন সি 3টি ইঁদুর খায়, এটা হবে। এ বি ও সি এর কোনোটি সত্য হবে না, সেটা হবে সি এরটা। এবার 19-এর বলছে একটি ঘড়ির পি টাকায় বিক্রি করায় কিউ টাকা ক্ষতি হয়, ঘড়িটির ক্রয় মূল্য কত। এখানে একটি ঘড়ির পি টাকায় বিক্রি করায় কিউ টাকা ক্ষতি হয়, ঘড়িটির ক্রয় মূল্য কত। যদি এ সমান 17, বি সমান 18 এবং সি সমান 19 হয়, তবে এই হারে জি প্লাস এইচ এবং ডি ইন্টু ই এর মান কত হবে। তো দেখো এক্ষেত্রে আমরা এই জিএইচ তাহলে এ সমান বলেছিল কত না, এ সমান এখানে বলা ছিল 17, ঠিক একই রকমভাবে বি সমান বলা ছিল 18, সি সমান ছিল 19, তাহলে ডি সমান কত হবে 20, আর ই সমান কত হবে 21, এফ সমান কত হবে 22, তাহলে এ বি সি ডি ই এফ জি সমান কত হবে 23, আর এইচ সমান হবে এখানে 24। এই অঙ্কগুলো আমরা প্রথমে লিখে নিলাম। এবার আমাদের যেটা ছিল সেখানে কি বলা ছিল না জি প্লাস এইচ, তাহলে জি প্লাস এইচ সমান সমান কত, কারণ জি এর মান পেয়েছি 23
আর এইচের মান হলো কত না 24, যোগ করলে পাবো কত 47, তাহলে উত্তর হবে 47। এটা হবে 47। আর কি ছিল না, আর যেটা ছিল সেটা হলো ডি ইন্টু ই। ডি সমান কত না, ডি সমান ছিল 20 আর ই সমান কত 21, তাহলে 21 দুগুণে হলো 42 অর্থাৎ 420, তাহলে এটা হবে 420 আর এটা হবে 47। তো আমাদের এই দেখো এই অঙ্ক দুটিরও সমাধান করে দিলাম, অর্থাৎ এখানে পেলাম আমরা কত, এটাই পেলাম আমরা 47 আর এখানে পেলাম আমরা কত 420। এবার 21 দাগের প্রশ্ন। 21 দাগের প্রশ্নে বলা রয়েছে নিচের কোন প্রশ্নগুলি ঠিক তার পাশে টিক চিহ্ন দাও এবং কোনগুলি ভুল তার পাশে ক্রস চিহ্ন দাও। এর দাগে দেওয়া ছিল দেখো 8-এর 7 অপেক্ষা 4-এর 7-এর 4 বৃহত্তর, এটা সত্য কি মিথ্যা। আমাদের লসাগু যদি করে নিতাম 7 আর 4 লসাগু হতো 28, তাহলে 28 দিয়ে গুণ করতে পারি 8-এর 7কে, তাহলে 32 হবে এটা। আর এখানে গুণ করলে কত হচ্ছে 49, তার মানে এই 7-এর 4 হবে বৃহত্তম, এটা সত্য বা ঠিক, এটা ঠিক। আবার বিয়ের অপশনে রয়েছে 8-এর 1 অপেক্ষা 20/21 বৃহত্তর, এটা হলো মিথ্যা বা ভুল, এটা হবে ভুল। এবার দেখো 22-এর দাগের প্রশ্ন বলেছে 12 মিটার দৈর্ঘ্যের একটি খুঁটির 1/2 অংশ জলে 1/3 অংশ কাদার উপরে থাকলে জলের উপরে ড্যাশ মিটার থাকবে। তাহলে 12 মিটার দৈর্ঘ্যের একটা খুঁটির 1/2 অংশ আছে জলে, তার মানে 1/2 অংশ মানে কত 6 মিটার, তার মানে 6 মিটার আছে জলে। এবার জলে আর 1/3 অংশ কাদার উপরে, তাহলে 1/3 অংশ কাদার উপরে আছে, অর্থাৎ 3 4 12 মানে 4 মিটার। তাহলে উপরে থাকলে জলের উপরে কত মিটার আছে, এটা বলেছিল কাদার উপরে খুঁটির দৈর্ঘ্যের একটি এত অংশ জলে আছে আর এটা আছে কাদার উপরে রয়েছে, তাহলে 4 মিটার, জলে রয়েছে 6 মিটার, তাহলে জলের উপরে থাকবে কত না সেটা হলো 2 মিটার। তাহলে সঠিক উত্তরটা হবে 2 মিটার। 2 মিটার সেটা কী হবে লিখবো, সঠিক সংখ্যা দ্বারা পূর্ণস্থান পূরণ করো, তাহলে এখানে লিখবো আমরা 2 মিটার, তাহলে লিখতে পারি 2 মিটার, 2 মিটার। অথবা যদি আমরা অংশ হিসাবে লিখতাম তাহলে কী করতাম না এই দুটো যোগ করে 1 থেকে বিয়োগ করতে পারি, তাহলে তত অংশ আমরা পেয়ে যাব, অর্থাৎ 1/6 অংশ, 1/6 অংশ কী থাকবে না জলের উপরে থাকবে। এই গেল 22-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 23-এর বলছে কতগুলি 1/5 = 1 এবং কতগুলির 1/4 = 5 হবে। এখানে 5 × 5 আর এখানে 1/4 = 5 তার 5 × 4 = 20, তার মানে এখানে 5টির 1/5 = 1 হবে আর 20টির 1/4 সমান হবে 5। এটা হলো আমাদের 23-এর দাগের প্রশ্ন। এবার 24-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে কোনটি ঠিক এবং কোনটি ভুল তা নির্ণয় করতে হবে। তো 24-এর অঙ্কে যাওয়ার আগে আবারও দেখে নেব যে কেন এই প্রশ্নমালার অবতারণা করা বা আমাদের এই প্রশ্নগুলো করার মূল উদ্দেশ্য বা কারণটাই বা কী। তো চলো সেই অংশটা প্রথমে বুঝে নিই, তারপর আমরা আমাদের এই 24-এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে তার প্রত্যেকটি সমাধান তোমাদের তুলে ধরবো। তো সেই সঙ্গে অবশ্যই বলবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর প্রত্যেককে সেই সঙ্গে বলবো অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে, আর সেই সঙ্গে চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব রাখবে। তার সঙ্গে তোমাদের বলি এই প্রশ্নমালাটি রাখার মুখ্য যে উদ্দেশ্য তা এই গণিত বইতেই তোমাদের দেওয়া রয়েছে। কি বলেছে না সংক্ষিপ্ত উত্তরধর্মী ও বিষয়মুখী প্রশ্নাবলী, পাটিগণিতের এটি হলো শেষ প্রশ্নমালা কেশবচন্দ্র নাগের নবগণিতের। ওখানে কি বলা রয়েছে না পাটিগণিতে মূলত অখণ্ড সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ এই 4টি প্রক্রিয়া, এই 4টি প্রক্রিয়ার সাহায্যে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান প্রণালী শেখানো হয়, কিন্তু কেবলমাত্র যান্ত্রিক পদ্ধতিতে বিষয়গুলি শেখালে শিক্ষার্থীদের সম্পূর্ণ বোধগম্য হয় না। বর্তমানে শিক্ষা পদ্ধতিতে এই বোধগম্যতার উপরেই বিশেষ গুরুত্ব আরোপ করা হয়, সেই কারণে সংক্ষিপ্ত উত্তরধর্মী বিষয়মুখী প্রশ্নাবলীর মাধ্যমে গণিত শিক্ষার গুরুত্ব দেওয়া হয়। মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় নিয়মিত এই রকম 20 নম্বর প্রশ্ন দেওয়া হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই ধরনের প্রশ্ন দেখা যায়। এই বিষয়মুখী অর্থাৎ অবজেক্টিভ টাইপ প্রশ্নগুলি পাঠ্যক্রমের যে কোনো বিষয় থেকেই হতে পারে। পাঠ্যবস্তুর সব বিষয় যথাযথভাবে আয়ত্ত করলে যে কোনো বিষয়মুখী প্রশ্নেরই সঠিক উত্তর দেওয়া মোটেই কঠিন নয়। যে কোনো সাধারণ প্রশ্নকেই বিষয়মুখী প্রশ্নে রূপান্তরিত করা যায়। এর বেশ কিছু নমুনা বইয়ের প্রশ্নমালায় দেওয়া হয়েছে, নিচে কয়েকটি উদাহরণে দেওয়া হলো। ওইভাবে বহু প্রশ্নই তৈরি করা যায়। এর জন্য পৃথক বইয়ের প্রয়োজন হয় না, প্রয়োজন পাঠ্য বিষয় সঠিকভাবে আয়ত্ত করা। তো এই আয়ত্ত করার জন্যই আমাদের এই প্রশ্নমালা বা এই অধ্যায়ের অবতারণা করা। এখানে ছাত্রছাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত কিছু বিষয়মুখী প্রশ্নের বোধগম্যতার পরীক্ষার জন্য দেওয়া হলো, যাতে করে তারা পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলোর সঠিক উত্তর নির্বাচন করতে পারে। তাই কিছু এখানে রয়েছে এই অবজেক্টিভ প্রশ্নেরই কিছু মাল্টিপল চয়েস প্রশ্ন এবং তার সেই সঙ্গে উত্তর, সেগুলোকে আমাদের চুজ করতে হবে অর্থাৎ নির্ণয় করতে হবে। তো সেই কারণে আমরা এই প্রশ্নগুলো যখন উত্তর করবো তোমাদের তুলে ধরবো, সেখানে তোমাদের কিছু কিছু ক্ষেত্রে তার বিশ্লেষণ এবং সেই সঙ্গে এই উত্তরগুলো আমরা খাতার মাধ্যমেও তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো, আর তার পাশাপাশি বইতেও লিখে দেবো। তো চলো এবার আমরা চলে যাচ্ছি আমাদের আজকের যে এই প্রশ্ন। দেখো তোমরা জানতে পারলে কেন এই অবজেক্টিভ টাইপ বা এই নবগণিত পাটিগণিতের শেষ প্রশ্নমালাতে এই অংশটা জুড়ে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি কতখানি সহায়ক হতে পারে আমাদের এই অধ্যায়টি বা এই পর্বগুলি। কেশবচন্দ্র নাগের এরকম প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা তোমাদের আগামী দিনেও তুলে ধরবো, অর্থাৎ এই পর্বের শেষ হওয়ার সাথে সাথে আমরা সপ্তম শ্রেণীর
যে গণিত প্রভা বইটি রয়েছে তার যেমন সমাধান তুলে ধরবো, ঠিক একই রকমভাবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি, তার পাশাপাশি কেশবচন্দ্র নাগের নবগণিতের জ্যামিতি এবং বীজগণিতের যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তুলে ধরা হবে। তো এখন দেখো, তাহলে 24-এর দাগে সত্য মিথ্যা বা ঠিক ভুল আমাদের নির্ণয় করতে দেওয়া আছে যে প্রশ্নটি, তার সমাধান করছি। 1-এর দাগের প্রশ্নে বলেছে কোনো সংখ্যার 10 গুণ থেকে সেই সংখ্যার 1 গুণ বিয়োগ করলে তারই 9 গুণ অবশিষ্ট থাকে। এটা কি না, এটা হলো সত্য, এটা সত্য। 10 গুণ থেকে 1 গুণ বিয়োগ দিলে থাকে 9 গুণ। আমরা 2-এর দাগের অপশনে দেখছি কি রয়েছে না, দুটি আবৃত সংখ্যার সমষ্টি সর্বদাই একটি আবৃত সংখ্যা হবে। আবৃত সংখ্যা হতে পারে, আবার অনাবৃতও হতে পারে। তো এটা সেই কারণে সত্য নয়, এটা মিথ্যা। তাহলে এটা লিখবো মিথ্যা বা ভুল, এটা হবে। এখন 25-এর দাগের প্রশ্ন। 25-এর দাগের প্রশ্নে রয়েছে 0.9, 9-এর মাথায় আছে পৌনঃপুনিক, এবং তারপরের অঙ্কে রয়েছে 0.09, 9-এর মাথায় পৌনঃপুনিক। এদের মধ্যে পার্থক্য কী হবে? তো দেখো, আমরা এই পার্থক্য দুটো কীভাবে দেখাচ্ছি। এখানে রয়েছে 0.9, তার মাথায় পৌনঃপুনিক, এটাকে আমরা লিখতে পারি 9/9, কারণ যেহেতু একটার মাথায় পৌনঃপুনিক তাই হরের ঘরে একটা 9 বসবে। সমান কি হচ্ছে, 9 × 9 সমান 1 হয়, অর্থাৎ 0.9-এর মাথায় পৌনঃপুনিক সমান 1। কিন্তু এখানে যেটা ছিল 0.09 এবং 9-এর মাথায় পৌনঃপুনিক, তাহলে হবে 9 এখানে 9 হচ্ছে বা 9, আর নিচে কি হবে না, নিচে একটা 9, যেহেতু পৌনঃপুনিক ছিল তাই একটা 9, একটার মাথায় পৌনঃপুনিক ছিল না তাই এটা হবে 0, তার মানে 9-এর 10 কাটাকাটি করলে হবে 9 × 9, 9 10 × 90, অর্থাৎ 1-এর 10। তাহলে এটাই হবে পার্থক্য। তাহলে এখানে 0.9-এর মাথায় পৌনঃপুনিক মানে হলো 1, আর 0.09, 9-এর মাথায় পৌনঃপুনিক মানে হবে 1-এর 10। এই গেল আমাদের 25-এর দাগের যে প্রশ্ন তার সমাধান। এবার দেখো 26-এর প্রশ্ন। 26-এর প্রশ্নে বলা রয়েছে কি, বলেছে দুটি সংখ্যার সমষ্টিবর্গ 625 এবং তাদের অন্তরের বর্গ 81 হলে সংখ্যা দুটির নিচের কোনটি হবে? আমরা সংখ্যা দুটোকে যদি ধরে নিই, অর্থাৎ একটা সংখ্যা আমাদের a এবং আরেকটা সংখ্যা যদি b হয়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অর্থাৎ এই a প্লাস b মানে a স্কোয়ার, এই a প্লাস b তার বর্গের সমষ্টি বলা আছে কি, বর্গ সমষ্টি এখানে বলা রয়েছে কত না 625। a প্লাস b এর বর্গ সমষ্টি বলা আছে 625, আর অন্তরের বর্গ সেটা আছে 81, তাহলে এটা হবে 625। আর এটা কি রয়েছে না, a মাইনাস b তার বর্গ সমান সমান হচ্ছে কত না, এক্ষেত্রে আছে এটা 81। তো এই ক্ষেত্রে আমরা এদের এভাবে লিখে নিচ্ছি, এটা হবে তার মানে 25-এর বর্গ, আর এটা হলো আমাদের 9-এর বর্গ। এখন এই বর্গগুলো আমাদের কাটা গেল, তাহলে পাবো আমরা এই 25, অর্থাৎ a প্লাস b সমান 25 আর a মাইনাস b সমান হলো 9। তাহলে এই a প্লাস b সমান 25 আর a মাইনাস b সমান 9, তাহলে b প্লাস b মাইনাস কেটে গেল, অর্থাৎ 2a সমান 9 34, তাহলে a সমান 17, a সমান হবে 17। এবার a যদি 17 হয় তাহলে b কত হবে? তাহলে b হবে, তাহলে b সমান 25 মাইনাস 17 সমান হবে 8, b সমান হবে 8। আবার a সমান তাহলে কত বললাম না, a সমান পেলাম আমরা 17 আর b সমান হলো 8। তাহলে সংখ্যা দুটো কী কী হবে না, 17 এবং 8, 17 এবং 8 হবে আমাদের অঙ্কগুলো। তাহলে এই এর দাগের অপশনটাই হবে আমাদের সঠিক উত্তর। এই এর দাগের অপশনটা হলো আমাদের সঠিক উত্তর। এবার দেখো 27-এর দাগের প্রশ্ন। এখানে রয়েছে কি, এখানে রয়েছে 24/2 গুণ 6/3 যোগ 2 সমান কত হবে? এখানে সঠিক সংখ্যা বসাতে হবে। তাহলে 24 কি রয়েছে দেখো, 24/2 গুণ 6/3 গুণ 2। এখানে আমাদের এই ভাগ অঙ্কগুলোর কাজ আমাদের আগে করতে হবে। তাহলে যদি ভাগ অঙ্কগুলোর কাজ আগে করি, 24-কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 12। গুণ আছে, গুণ চিহ্ন দিলাম। 6-কে 3 দিয়ে যদি ভাগ করি কত হবে? 2, গুণ দেবো 2, তাহলে 12 দিয়ে 24, 24 গুণে হবে 48, 24 গুণে হবে 48। তাহলে এই গেল, এটা গেল আমাদের কত দাগের প্রশ্ন না, এটা গেল আমাদের 27-এর দাগের প্রশ্ন। তাহলে এটা হবে আমাদের কত বললাম না, 48, শূন্যস্থানে বসবে 48। এবার দেখো বলছে 500 জন সৈন্যের 20 দিনের খাবার বা খাদ্য মজুদ থাকলে ওই খাদ্যে একজনের কতদিন চলবে? নিচের উত্তরগুলির মধ্যে কোনটি ঠিক উত্তর লেখো। তাহলে 500 জনের জলে 20 দিন, তাহলে একজনের চলবে 500 গুণ 20, 500 গুণ 20 মানে 5 দুগুণে 10, আর এখানে 3টে শূন্য, অর্থাৎ 10,000। তাহলে এই 10,000 দিন চলবে, মানে বি এর অপশনটা হবে সঠিক উত্তর। এবার 29-এর দাগের প্রশ্ন। এখানে বলা আছে এ 50 টাকায় 3 কিলোগ্রাম, বি 90 টাকায় 10 কিলোগ্রাম এবং সি 5 টাকায় 200 গ্রাম দ্রব্য ক্রয় করলো। এদের মধ্যে সবচেয়ে সুবিধা দরে কে দ্রব্য ক্রয় করেছিল? তাহলে এখানে 3 কিলোগ্রামের দাম হলো 50 টাকা, 3 কিলোগ্রামের দাম। এখানে আছে 90 টাকায় 10 কিলোগ্রাম, 90 টাকায় যদি 10 কিলোগ্রাম হয় তাহলে এখানে 1 কিলোগ্রামের দাম, প্রত্যেকের 1 কিলোগ্রামের দাম আমরা বার করব। তাহলে দেখো এখানে এর 1 কিলোগ্রামের দাম কত না, সেক্ষেত্রে হবে 50/3, অর্থাৎ 16.66 এরকম কিছু আসবে। আর বি এর ক্ষেত্রে কি হচ্ছে না, এ কত টাকায় কিনেছে না, বলা হয়েছে 90 টাকায় 10 কিলোগ্রাম, তাহলে 90/10 সমান হচ্ছে 9 টাকা করে। আর সি এর ক্ষেত্রে কি বলা আছে, সি 200 গ্রাম কিনেছে কত টাকায় না 5 টাকা, তাহলে 200 গ্রাম কিনেছে 5 টাকায়, তাহলে 200 গ্রামের দাম 5 টাকা। একে আমরা এই 200 দাম ছিল কত না 5 টাকা, কিন্তু কত হবে, এটাকে আমরা 1000 দিয়ে গুণ করছি, তাহলে এটা হবে 5, মানে সরি এটা ভুল হলো। কী করবো আমরা এক্ষেত্রে না, এক্ষেত্রে দেখো যে তাহলে 200 গ্রামের দাম 5 টাকা, তাহলে 1000 গ্রামের দাম কত হবে?
তাহলে বাই 200 আছে 5 মানে 25 টাকা। তাহলে এখানে পাচ্ছি এটা হচ্ছে 25 টাকা কিলো, আর এটা এদের পেয়েছি কত না, এটা পেয়েছি 16.66 করে যাবে, এটা হচ্ছে 9 টাকা। তাহলে সবচেয়ে সস্তা হবে যেটা, সেটা হলো কি না বি এর, এখানে বি এর অপশনটাই হবে সঠিক উত্তর। কি বলেছিল না বি 90 টাকায় 10 কিলোগ্রাম, সি তাহলে 5 টাকায় 200 গ্রাম দ্রব্য ক্রয় করে। তাহলে এদের মধ্যে সবচেয়ে সুবিধার দ্রব্য কে ক্রয় করেছিল, এখানে লিখবো আমরা বি, এটা হবে উত্তর হবে বি। এবার দেখো 30-এর দাগে বলেছে কোন চাদর প্রতি বর্গমিটারে 16 টাকা দরে বিক্রি করা হলো, কোনো চাদর প্রতি বর্গমিটার 16 টাকা দরে বিক্রি করা হলো, ওই হারে 1 বর্গ ডেসিমি চাদরের বিক্রয় মূল্য কত, নিচের কোনগুলির মধ্যে সঠিক উত্তরটি বার করো। তাহলে এখানে 12 প্রতি বর্গমিটার 16 টাকা দরে বিক্রি করাতে ওই হারে 1 বর্গ ডেসিমি, 1 বর্গ ডেসিমি এই চাদরের বিক্রয় মূল্য কত হবে, এটা আমাদের চেয়েছে। তাহলে এখানে 100 দিয়ে আমরা গুণ করে নিতে পারি, অর্থাৎ এক্ষেত্রে হবে এই 160 টাকা হয়েছে 10 দিয়ে যদি এই 100 দিয়ে গুণ করলে 1600 টাকা। এই ডি এর অপশনটা হবে এর সঠিক উত্তর। 31-এর দাগের প্রশ্ন, নিচের কোন উক্তিগুলি সঠিক কিনা বলো। বলছে যে সকল সংখ্যা পূর্ণবর্গ তাদের একক অঙ্ক 2, 3, 7 বা 8 হবে না, এটা সত্য। পূর্ণবর্গ সংখ্যা, যে সকল সংখ্যা পূর্ণবর্গ তাদের এককের অঙ্কটা হবে না, এটা সত্য। তাহলে এটা হবে সঠিক বা ঠিক, সঠিক বা ঠিক বললাম। তারপর 2-এর অপশানে বলেছে যে সকল সংখ্যা পূর্ণবর্গ তাদের এককের অঙ্ক 0, 1, 4, 5, 6, 9 হবে, এটা সত্য। যদিও শূন্য কিন্তু একটা হবে না, জোড়ায় জোড়ায় হবে, দুটো শূন্য হতে পারে, যেমন 100, 400 এইসব, হ্যাঁ সংখ্যাগুলোতে দুটো করে শূন্য থাকবে, তাহলে এটা সত্য। এবার দেখো 32-এর দাগের প্রশ্ন বলেছে কোন সংখ্যার বর্গমূল থেকে 4 বিয়োগ করলে 5 হবে, কোন সংখ্যার বর্গমূল থেকে 4 বিয়োগ করলে 5 হবে। তাহলে এই 5-এর যদি বর্গ করি 25, 25 থেকে আমাদের 4 যদি বিয়োগ হয়ে যায় তাহলে কত হবে না 21। তাহলে বলছে কোন সংখ্যার বর্গমূল থেকে আমরা 4 বিয়োগ করলে 5 হবে, 4 বিয়োগ করলে তাহলে সেটা হবে কত না বর্গমূল, অর্থাৎ বর্গমূল যদি হয় বর্গমূল থেকে 4 বিয়োগ করলে 5 হবে। তাহলে এই দুটো যোগ করলে কত হবে না 9। তাহলে সংখ্যাটা হলো 9, 9 থেকে বলেছে কোনো সংখ্যার বর্গমূল থেকে, তাহলে 9 অর্থাৎ 81, সংখ্যাটা হবে 81। তো 81 সংখ্যা থেকে 81-র বর্গমূল হলো কত না 9, এই 4 আর 5 যোগ করে নেব, তাদের বর্গ করে নিচ্ছি, তার মানে এটা হবে 9, 9-এর বর্গ মানে হলো 81, 9-এর বর্গ সমান 81। তাহলে 81 সংখ্যাটির বর্গমূল হলো 9, তার থেকে যদি 4 বিয়োগ করি তাহলে 5 পড়ে থাকে, তাহলে এটা হবে উত্তর, অর্থাৎ কোন সংখ্যার মানে 81 সংখ্যার। এবার বলেছে 33-এর দাগের প্রশ্ন, দুটি সংখ্যার বর্গ যথাক্রমে 25 এবং 49, সংখ্যা দুটির গুণফল কত হবে। তাহলে এখানে বলে দেওয়া রয়েছে দুটো সংখ্যার বর্গ যথাক্রমে 25 এবং 49, সংখ্যা দুটোর গুণফল কত। তাহলে বর্গমূল করলে 25-এর বর্গমূল করলে হয় 5, আর 49-এর বর্গমূল করলে হয় 7, তাহলে 7 5 হবে 35, 7 5 35, সংখ্যা দুটির গুণফল হলো 35। এবার 34-এর দাগে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনগুলি পূর্ণবর্গ, এখানের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, এখানে দেখো 36 এটা 6-এর বর্গ সংখ্যা, 40 এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, 64 8 8 হয় 64, এটা হবে বর্গ সংখ্যা, 75 এই সংখ্যাটাও কিন্তু বর্গ সংখ্যা নয়, আর এই 81 এটা হবে পূর্ণবর্গ 9 9 81। তাহলে আমরা পেলাম শেষ প্রশ্নের উত্তরে এই 36, 64 এবং 81 এরা হলো পূর্ণবর্গ সংখ্যা। তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 18টি প্রশ্ন, তার প্রত্যেকটি প্রশ্নের সমাধান। আগামী দিনে আমরা এই কেশবচন্দ্র নাগের নবগণিতের পাটিগণিতের যে প্রশ্নগুলো যেমন শেষ করে দিলাম, প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি অঙ্কের সমাধান তুলে ধরার মাধ্যমে, ঠিক একই রকমভাবে বীজগণিতের যে প্রশ্নগুলো আছে তারও সমাধান আমরা আগামী দিনে তুলে ধরবো। তো অবশ্যই এরকমভাবে আগামী দিনেও আমাদের প্রত্যেকটি ভিডিও তোমরা লক্ষ্য রাখবে, এই আশা ভরসা রেখেই আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।